হিমোফিলিয়া, এই দুটো জিনিস নিয়ে আমাদের পড়ার বিষয়বস্তু। আমরা জানি জীবের সঙ্গে যৌনতা বিকাশের একটা ক্রোমোজোমগত বিভেদের কিছু সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এর ভিত্তিতে বিজ্ঞানীরা দুই ধরনের ক্রোমোজোমকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন, একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। আমরা আজকে সেক্স ক্রোমোজোমকে আমরা অ্যালোজোম বলি, এটা আমরা সবাই জানি, এবং বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীতে সেক্স ক্রোমোজোম বা অটোজোমের যে বংশানুক্রমিক সঞ্চারণ, সেই বংশানুক্রমিক সঞ্চারণের প্রকৃতি কিন্তু আলাদা আলাদা। যাই হোক, তো আমাদের এই যে বংশানুক্রমিক উত্তরাধিকার ভিন্ন প্রকৃতির এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে আমরা বলি এক্স লিঙ্কড জিন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে বলি হল্যান্ড্রিক জিন। তাই সেক্স ক্রোমোজোমের উপস্থিত যে জিনগুলো আমরা তাকে সেক্স লিঙ্কড জিন রূপে গণ্য করব, এবং তারা কেমনভাবে এমন জিনগুলো বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়, সেই সেক্স লিঙ্কেজ জনিত উত্তরাধিকারের প্রতিপাদ্য জিনিসগুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। যে প্রক্রিয়ায় কোনো যৌন ক্রোমোজোম, যেমন এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম, তাতে অবস্থিত জিনগুলো একটা নির্দিষ্ট নিয়মে বংশ পরম্পরায় এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়, তাকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার বলে। আমরা জানি যে মানুষের ক্ষেত্রে যে যৌন লিঙ্কেজ অর্থাৎ সেক্স লিঙ্কেজের কথা আমরা জানি, সেখানে আমাদের কতগুলো জিনিস একটু জানা দরকার। যেমন অটোজোম বাহিত কিছু জিন আছে। অটোজোম বাহিত জিনগুলোর মধ্যে যেমন পুরুষদের টাক পড়া, ঠিক আছে, বা জিহ্বাকে রোল করার ক্ষমতা, চোখের রং ইত্যাদি বলছে অটোজোম বাহিত জিন। এক্স ক্রোমোজোম বাহিত জিনের মধ্যে আমাদের আজকের পড়ায় হিমোফিলিয়া, বর্ণান্ধতা। ওয়াই ক্রোমোজোম বাহিত যে হল্যান্ড্রিক জিনের কথা বলছিলাম, সেখানে পুরুষদের ক্ষেত্রে কানের লোম হওয়া ইত্যাদি। এখানে আমাদের যেটা পড়তে হবে ফার্স্ট, আজকে আমি আলোচনার মধ্যে আনতে চলেছি, সেটাকে আমরা বলছি হিমোফিলিয়া। হিমোফিলিয়া একটা রক্তক্ষরণজনিত রোগ, ব্লিডার্স ডিজিজ বলে একে গণ্য করা হয়। ব্লিডার্স ডিজিজ অর্থাৎ মানুষের এমন একটি হেরিটেবল ডিজিজ, বংশগত রোগ, যার ফলে কি না মানুষের কোনো আঘাতপ্রাপ্ত স্থানে কোথাও কেটে গেলে, ক্ষত সৃষ্টি হলে সেখান থেকে অনবরত ব্লিডিং বা হেমারেজ বা রক্তক্ষরণ হতে থাকে, কোনোভাবেই বন্ধ হতে থাকে না বা বন্ধ হতে চায় না, রক্ত তঞ্চিত হতে চায় না, তখন সেই রোগটাকে আমরা বলি হিমোফিলিয়া বা ব্লিডার্স ডিজিজ। এটা এক ধরনের রক্তক্ষরণজনিত রোগ, ঠিক আছে। এই রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত যে মানুষ, তার রক্ত জমাট বাঁধতে বেশ সময় লাগে, যার ফলে কি হয়, শরীরে যে একটা কেটে গেছে সেখানে যদি কোনো কারণে রক্তপাত হতে থাকে, অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হতে থাকে, কোনোভাবে যদি রক্তক্ষরণকে বন্ধ করা না যায়, তাহলে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, কি সেই কারণগুলো যে কারণের জন্য রক্তক্ষরণজনিত এই হিমোফিলিয়া রোগের প্রাদুর্ভাব হয় বা হতে পারে? আমরা আজকে সেই হিমোফিলিয়া রোগের কারণ সম্পর্কে জানব। অ্যাকচুয়ালি ঘটনা হলো, এই হিমোফিলিয়া একটা এমন রোগ যা এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন, স্বাভাবিক জিন, তার মিউটেশন, তার ফলে এই রোগটা হয়। এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি স্বাভাবিক জিন থাকে, যে জিনের জন্য
রক্ত ক্ষতস্থানে জমাট বাঁধতে পারে। রক্ত ক্ষতস্থানে জমাট বাঁধার জন্য 13খানা ফ্যাক্টর চাই, আর সেই ফ্যাক্টরগুলোর জন্য জিন নিয়ন্ত্রণ চাই। এক্স ক্রোমোজোমে অবস্থিত সেই জিনগুলো যদি স্বাভাবিক জিন থাকে, তাহলে জিনের স্বাভাবিকতার জন্য ওই ব্যক্তির রক্তক্ষরণজনিত কোনো সমস্যা থাকবে না, তার ক্ষতস্থানে রক্তপাত হতে থাকবে না, রক্ত জমাট বাঁধতে পারবে। কিন্তু কিন্তু যদি এই জিনের লক্ষ্য করা যায় যদি মিউটেশন ঘটে, মিউটেশনের ফলে জিনটা যদি পরিবর্তিত হয়, তাহলে অস্বাভাবিক হয়, তাহলে হিমোফিলিয়া রোগের সম্ভাবনা দেখা যাবে। আমরা এই হিমোফিলিয়াকে 3 ভাগে ভাগ করি, হিমোফিলিয়া এ, বি এবং সি। আমরা হিমোফিলিয়া এ বলে যেটাকে জানি, সেই হিমোফিলিয়া এ হলো এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের দরুন সৃষ্টি হওয়া। যে 13খানা ফ্যাক্টর বলেছি, তার 8 ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, যার নাম AHF, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, সেই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হতে পারে না। আর তার দরুন সেই ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। এটাকে হিমোফিলিয়া এ বা ক্লাসিক হিমোফিলিয়া গণ্য করা হয়। এটাকে রয়্যাল হিমোফিলিয়াও বলা হয়, কারণ রয়্যাল ফ্যামিলি ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া যে ইংল্যান্ডের পরিবার, তাদের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া বি হলো আরেকটা, যা এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের ফলে হয়। ফ্যাক্টর 9 নম্বর ফ্যাক্টর, যাকে আমরা বলি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বা ক্রিসমাস ফ্যাক্টর। এই ক্রিসমাস ফ্যাক্টরের অনুপস্থিতি বা মিউটেশনের দরুন এই হিমোফিলিয়া বি নামক ক্রিসমাস রোগ, ক্রিসমাস ডিজিজ নামক হিমোফিলিয়াটি হয়ে থাকে। ঠিক আছে। এবং 3 নম্বর হিমোফিলিয়া হলো সি। এই হিমোফিলিয়া সিটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত নয়, এটা অটোজোমাল রোগ, অটোজোম বাহিত, লিঙ্গ সংযোজিত, এক্স ক্রোমোজোমাল নয়। এই রোগে আক্রান্ত যে ব্যক্তি, তার রক্ততঞ্চন ফ্যাক্টর 11, তাকে বলা হয় পি ক্যাপিটাল টি ক্যাপিটাল এ, পিটিএ, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট নামক ফ্যাক্টরটি তৈরি হয় না, যার ফলে তার ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। তাহলে আমরা হিমোফিলিয়া সম্পর্কে জানলাম যে কি হিমোফিলিয়া একটা বংশগত রোগ। হিমোফিলিয়া এভির ক্ষেত্রে জানলাম এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের দরুন এই লিঙ্গ সংযোজিত বংশগতি বা রোগ, বংশগতি সম্বন্ধীয় রোগটি সম্পন্ন হয়। এই রোগের জিনটা কিন্তু প্রচ্ছন্ন জিন, এর প্রকট জিনটি হচ্ছে ক্যাপিটাল এইচ, আর স্মল জিনটাকে আমরা ধরবো, স্মল এইচটাকে ধরবো হিমোফিলিক জিন। এই লিঙ্গ সংযোজিত বংশগতির ক্ষেত্রে এখানে মনে রাখবে যে ওয়াই ক্রোমোজোম কিন্তু বা অটোজোম কিন্তু হিমোফিলিয়ার জিন বহন করে না। ঠিক আছে, এখানে একদম এক্স ক্রোমোজোমে অবস্থিত মিউটেন্ট জিনের জন্য হিমোফিলিয়া রোগটি সম্পন্ন হয়ে থাকে। এই লিঙ্গ সংযোজিত বংশগতির ক্ষেত্রে আমরা হিমোফিলিয়ার বংশানুসরণের ক্ষেত্রে আমরা লিখব যে ক্রিস ক্রস বংশগতি লক্ষ্য করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু মিন বাই দ্য টার্ম ক্রিস ক্রস ইনহেরিটেন্স? আমি বোঝাচ্ছি, এটা এক্স ক্রোমোজোম বাহিত একটা বৈশিষ্ট্য। কোনো একজন ভদ্রমহিলা, তার বাবা, তিনি হিমোফিলিয়া রোগে আক্রান্ত। তাহলে বাবা মানে পুরুষ, তার কাছ থেকে তার কন্যায় এক্স ক্রোমোজোম এলো, কন্যা কিন্তু বাহক হলেন। সেই কন্যা তার যে সন্তান উৎপন্ন
উৎপাদন করলো, মানে ওই ভদ্রলোকের যে প্রৌত্র সে রোগাক্রান্ত হলো, কারণ মায়ের কাছ থেকে, দাদুর কাছ থেকে পাওয়া এক্স ক্রোমোজোমটি সে পেল, যে এক্স ক্রোমোজোমের মধ্যে হিমোফিলিয়ার জিনটা ছিল। তার ফলে সন্তান, পুরুষ সন্তান মানে নাতি, সে কিন্তু হিমোফিলিক হয়ে গেল। এবার সেই নাতি যখন তার কন্যাকে এক্স ক্রোমোজোম দিল, সেই কন্যা বাহক হলো। তাহলে দেখো, পুরুষ মানে পিতামহ, পিতামহ থেকে মাতা, মাতা থেকে পুত্র, পুত্র থেকে তার কন্যা সন্তান। তাহলে পিতামহ মানে দাদু, দাদু থেকে মা, মা থেকে পুত্র সন্তান, পুত্র সন্তান থেকে তার কন্যা সন্তান। এই যে এক্স ক্রোমোজোমের যাত্রা, সঞ্চারণ, এটাকে আমরা বলছি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। হিমোফিলিয়ার বংশানুসরণে আমরা এরকম ক্রিস ক্রস ইনহেরিটেন্স লক্ষ্য করি। আমরা এবারে শিখতে চাই যে কিভাবে হিমোফিলিয়ার ভিত্তিতে একজন স্ত্রী, একজন পুরুষের যে জিনোটাইপ ফিনোটাইপ নির্ধারিত হয়। আমরা এবারে সেটাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, হিমোফিলিয়া পুরুষ স্ত্রী। একজন পুরুষের ক্ষেত্রে হেমিজাইগাস কন্ডিশন, একটা এক্স আর একটি ওয়াই, এটাকে বলে হেমিজাইগাস। এক্স ক্রোমোজোমে একটাই শুধু ক্যাপিটাল এইচ আছে, তার মানে এই পুরুষ স্বাভাবিক, এই পুরুষ স্বাভাবিক, হেমিজাইগাস কন্ডিশন। অথবা আর কি হতে পারে, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমে একটি স্মল এইচ আছে, তাহলে এ হলো হিমোফিলিক। কিন্তু একজন স্ত্রী, তার দুটো এক্স ক্রোমোজোম, অ্যালিলিক কন্ডিশনে দুটোই যদি ক্যাপিটাল এইচ থাকে, স্বাভাবিক। আবার দুটো এক্স ক্রোমোজোমে একটা ক্যাপিটাল এইচ আর একটা স্মল এইচ থাকে, তাহলে স্বাভাবিক, কিন্তু বাহক। কারণ এই যে হিমোফিলিয়ার জিনটি বহন করছে। আবার দুটো এক্স ক্রোমোজোম, একটি স্মল এইচ আর একটি স্মল এইচ, তার মানে হিমোফিলিয়ার দুটো জিনই রয়েছে, তার মানে এ কিন্তু হিমোফিলিক। তাহলে দেখো, পুরুষের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা এক্স ক্রোমোজোম। স্ত্রীদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম, কারণ সে বাহক হতে পারে, হিমোফিলিয়ার জিন বহন করতে পারে। আর এখানে দুটো এক্স ক্রোমোজোমেই যখন হিমোফিলিয়ার জিন বহন করছে, তখনই সে হিমোফিলিক হয়ে উঠতে পারলো। আরেকটা কি শেখাতে চাই, আমি যে বলছিলাম ক্রিস ক্রস বংশগতি। দেখো এখানে এই পিতামহ, তিনি হিমোফিলিয়া রোগে আক্রান্ত, তার মানে তার একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম হিমোফিলিয়ার জিনটি রয়েছে। সেই এক্স ক্রোমোজোমের জিনটি মানে তার জিনোটাইপটা অ্যাকচুয়ালি এইটা, হিমোফিলিক পিতার জিনোটাইপ হচ্ছে এইটা, যাতে একটা হিমোফিলিয়ার জিন রয়েছে। তাহলে এই পিতা যখন তার কন্যা সন্তানকে কি দেবে, কন্যা সন্তানকে ওয়াই ক্রোমোজোমটা দেবে না, দুটো এক্স ক্রোমোজোম দেবে, একটা দেবে বাবা, একটা দেবে মা। তা বাবা কোনটা দেবে, এক্স ক্রোমোজোম দেবে। তা বাবার যে এক্স ক্রোমোজোমটা কে দেবে, কে পাবে, কন্যা সন্তান পেল। তাহলে কন্যা সন্তান যদি এক্স ক্রোমোজোম পায়, তাহলে তার সম্ভাবনা হচ্ছে বাহক। তাহলে বাহক মানে কি জিনোটাইপ, এক্স ক্যাপিটাল এইচ স্মল এইচ। তার মানে এই
পিতার যদি হিমোফিলিক হয়ে থাকে তাহলে এই এক্স ক্রোমোজোম যুক্ত হিমোফিলিয়া যুক্ত জিন সমন্বিত এক্স ক্রোমোজোমটি কন্যা সন্তান পেল। এইবার এই কন্যা সন্তান তার যখন পুত্র জন্মালো, সেই পুত্রও কিন্তু মার কাছ থেকে এক্স ক্রোমোজোম পায়, বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম পায়। তাহলে মার কাছ থেকে যে এক্স ক্রোমোজোমটা পাচ্ছে সেটা যদি হিমোফিলিয়ার জিন বহন করে তাহলে পুত্রের জিনোটাইপটা এটা হয়ে গেল, অর্থাৎ হিমোফিলিয়ার জিন বহন করলো, অর্থাৎ সে রোগাক্রান্ত হলো। ক্লিয়ার? এইবার সেই পুত্র যখন বিবাহ করলো, তার যে কন্যা সন্তান হলো, সেই কন্যা সন্তানেও কন্যাকে তো সে তার এক্স ক্রোমোজোমটা দেবে, সেই এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়ার জিন বহন করছে, তাহলে সে তার কন্যাও হবে বাহক, জিনোটাইপটা হবে এটা। সুতরাং আমরা এই যে পিতা রোগাক্রান্ত থেকে তার কন্যা, তার থেকে তার পুত্র, তার থেকে তার কন্যা, এই বংশগতিটাকে আমরা নাম দিচ্ছি ক্রিস ক্রস ইনহেরিটেন্স, ক্রিস ক্রস বংশগতি। তাহলে আমরা যদি একাধিক এক্সাম্পল নিয়ে আজকে আলোচনা করতে চাই তাহলে এরকম করি। ধরা যাক স্বামী স্ত্রী, স্বামী তিনি হচ্ছেন স্বাভাবিক, তাহলে তার জিনোটাইপ কি? স্বাভাবিক মানে তার স্বাভাবিক জিনটি রয়েছে। স্ত্রী তিনি নাকি বাহক, বাহক মানে কি? তার দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, একটাতে ক্যাপিটাল এইচ আর একটাতে স্মল এইচ হিমোফিলিয়ার জিনটি রয়েছে। তাহলে এখান থেকে দুই ধরনের গ্যামেট হবে, এগুলো মেল, এটা ফিমেল। এখান থেকে আর এখান থেকে ওয়াই, আর এখানেও তাই, দুভাগ হলো। এখানে একটা এক্স ক্রোমোজোমে এইচ থাকবে আর একটা এক্স ক্রোমোজোমে স্মল এইচ থাকবে। এই মেল ফিমেল গ্যামেট তৈরি হলো। তাহলে দেখা যাক এই গ্যামেটের সাথে যদি এইটা মিলিত হয় তাহলে কি দাঁড়ালো? ক্যাপিটাল এইচ দুটো এক্স ক্রোমোজোম, দুটোতেই ক্যাপিটাল এইচ, স্বাভাবিক কন্যা। আচ্ছা, যদি এর সাথে এ মিলিত হয় তাহলে এখান থেকে এক্স ক্যাপিটাল এইচ নিয়ে এলো, এখানে এক্স স্মল এইচ নিয়ে এলো, স্বাভাবিক বাহক কন্যা। এই ওয়াই ক্রোমোজোমের সাথে এই এক্স ক্রোমোজোম মিলিত হলো, এখান থেকে এলো এক্স ক্যাপিটাল এইচ আর এখান থেকে এলো ওয়াই, তাহলে এক্স ওয়াই স্বাভাবিক পুত্র। আর যদি এইটার সাথে এইটা মিলিত হয়, এখান থেকে আসছে এক্স স্মল এইচ আর এখান থেকে ওয়াই ক্রোমোজোম পেল। দেখো স্মল এইচ আছে, তাহলে হিমোফিলিক পুত্র, হিমোফিলিক পুত্র। বোঝা গেছে? সুতরাং আমরা দেখতে পেলাম এইভাবে একটা ক্রস করা হয়। এই ক্রসের মাধ্যমে এইভাবে ক্রস করে আমরা সম্ভাবনা, স্বামী এই হলে স্ত্রী এই হলে তাদের কন্যা সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কি, পার্সেন্টেজ। স্বাভাবিক কন্যা হবে 25%, স্বাভাবিক বাহক কন্যা হবে 25%, স্বাভাবিক পুত্র হবে 25% এবং হিমোফিলিক পুত্র হবে 25%। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে আমরা হিমোফিলিয়ার অঙ্কগুলোকে করতে পারব। ঠিক আছে? তাহলে আমরা কি শিখছি? আমরা শিখছি যে পুরুষ দুরকম জিনোটাইপ, স্বাভাবিক হলে এরকম, হিমোফিলিক হলে এরকম, একটা এক্স একটা ওয়াই এ, এখানে স্বাভাবিক হলে ক্যাপিটাল এইচ
আর হিমোফিলিক হলে স্মল এইচ জিন থাকবে। একজন স্ত্রীর 3 রকমের জিনোটাইপের গল্প শেখালাম। স্ত্রীদের ক্ষেত্রে দুটোই ক্যাপিটাল এইচ এক্স ক্রোমোজোমে থাকলে স্বাভাবিক, একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ হিমোফিলিক জিনটা থাকলে স্বাভাবিক থাকবে। এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, স্বাভাবিক থাকবে। কিন্তু কি বললাম, বাহক। আর দুটোই যদি হিমোফিলিয়ার জিন থাকে তাহলে আমরা এক্স ক্রোমোজোমে থাকে, তখন তাকে হিমোফিলিক কন্যা বলে গণ্য করব। দিস ইজ হিমোফিলিয়া। তাই আমরা আজকে হিমোফিলিয়া থেকে বেরিয়ে এবার আমরা